গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা মায়ের সকাল থেকে রাত পর্যন্ত যা যা দায়িত্ব হয় সেগুলো ওই প্রত্যেক দিন একই রকমভাবে পালন করতে করতে আমরা মায়েরা খুব বেশি ক্লান্ত হই না। বিশেষ করে যারা আমার মতন অনেক বছর ধরে একটা সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন তারা তো একদমই ক্লান্ত হবেন না। শরীরে জোর না থাকলেও মনে কিন্তু অনেকটা জোর থাকে আমাদের। মিছরির জন্মের পর থেকেই আমার এই সংসার আর মিছরির দায়িত্বগুলো সম্পূর্ণ একা হাতে পালন করতে হয়েছে। খুব বেশি আমি যে রেস্ট পেয়েছি, মানে সিজারিয়ান ডেলিভারির পরে তো একটু রেস্টের দরকার আছে বেশ কয়েক মাস, খুব বেশি আমি রেস্ট নিতে পারিনি। তার কারণ কি জানেন? আসলে মিছরির জন্মের কিছুদিন পরেই আমার মা ভীষণভাবে অসুস্থ হয়ে যায়, আর সেই কারণে মাকে হসপিটালাইজ করা হয়। তো আমি মিছরির জন্মের পরে তো বাপের বাড়িতে ওই 1 মাস মতন ছিলাম। ততদিন পর্যন্ত আমি মায়ের সেবা যত্ন পেয়েছি, কিন্তু শ্বশুরবাড়িতে আসলে তো সেটা হয় না। ডেলিভারির 1 মাস পরে আমাকে শ্বশুরবাড়িতে চলে আসতে হয়, কিন্তু শ্বশুরবাড়িতে আসার সাথে সাথেই যে আমি সব সংসারের কাজগুলো করেছি এমনটা নয়, আরও 2-1 মাস আমি রেস্ট নিয়েছি। কিন্তু আমার যে যত্নটা সেটা আর হয়নি, মানে আমার বাচ্চাটার যত্ন নেওয়া হয়েছে, কিন্তু কি বলুন তো, ওই আমাদের মেয়েদের তো বাচ্চা হওয়ার পরে একটা যত্ন থাকে আলাদা করে, খাওয়া দাওয়া বলুন বা নানান রকম যত্ন আছে, সেগুলো আর এখানে আসার পরে হয়ে ওঠেনি, এটাই স্বাভাবিক। আর জানেন তো, যেহেতু আমাদের এই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে সেরকম লোকজন কেউ নেই, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড তো সকালবেলায় দোকানে চলে যায়, ও বাড়িতে থাকেই না। আর আমার শ্বশুর শাশুড়িও খুব বেশি বাড়িতে থাকে না, আপনাদেরকে আগের ব্লগেও বলেছি, ওনারা তো মাঝে মধ্যেই এদিক ওদিক ঘুরতে যান। তো এই মিছরি হওয়ার পর থেকে বেশিরভাগটা সময়ই মিছরিকে নিয়ে সংসারের কাজ এবং মিছরিকে একা হাতে আমাকে সামলাতে হয়েছে। এখন তো মিছরি একটু বড় হয়ে গেছে, এখন আমার অতটা কষ্ট হয় না, কিন্তু একটা সময় মিছরি যখন একদম ছোট্ট ছিল তখন মানে আমি বাথরুমে যেতে গেলেও আমার ভয় হতো যে মিছরিকে একা রেখে আমি যাব কী করে। এরকম অনেক কঠিন পরিস্থিতির আমাকে সম্মুখীন হতে হয়েছে। মিছরিকে নিয়ে সংসারের কাজগুলো করাটা যে কতটা কঠিন হয়ে দাঁড়াতো। বাড়িতে একটাও লোক না থাকলে, যেহেতু বাচ্চাকে ধরার কেউ না থাকলে বাচ্চাটা কিন্তু আমার কাছেই আসবে, সে খেলুক বা সে না খেলুক, সে কোলে উঠতে চাইলেও সে আমার কোলেই উঠবে। তখন কিন্তু আমি অসহায় হয়ে পড়তাম, মানে আমি রান্না করব নাকি ওকে সামলাবো। রান্না তো আমাকে করতেই হবে, আমি না খেয়ে থাকলেও আমার বরকে তো না খাইয়ে রাখতে পারি না। তো এই সব কঠিন পরিস্থিতিগুলো সামলে এখন আমি অনেকটাই স্টেবল হয়েছি। তবে আমার জীবনে প্রচুর কঠিন পরিস্থিতি এসেছে। আমার বিবাহিত জীবনের 10 বছর হয়ে গেল, আর এই 10 বছর বিবাহিত জীবনে আমার অনেক অভিজ্ঞতা। আমি বিয়ের পরপর পড়াশোনা করতাম, মানে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হয়েছিল না, তখন ওই পড়াশোনা আর সংসার সামলেও আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম, দুটোকে একসাথেই আমাকে সামলাতে হতো। আর তারপরে শুরু হলো আইভিএফ জার্নি। হ্যাঁ, আমার আইভিএফ জার্নি একটা বিশাল জার্নি রয়েছে, যেটা আপনাদের সাথে এতদিন আমি শেয়ার করিনি। একটা সময় আমরা বুঝতে পারি যে কোনো একটা কারণের জন্য আমি কনসিভ করছি না, তখন ডক্টর আমাদেরকে আইভিএফ সাজেস্ট করে। আর এই আইভিএফ ট্রিটমেন্ট ভীষণ খরচবহুল ট্রিটমেন্ট এবং সময় সাপেক্ষ ট্রিটমেন্ট। যারা আপনারা জানেন তারা তো জানেনই। এই ট্রিটমেন্টের জন্য আমরা ভেলোরে গিয়েছিলাম। ভেলোরে আমাদেরকে মোট 7 বার যেতে হয়েছিল এবং আমার 3 বার আইভিএফ ফেলও হয়েছিল। 3 বার আইভিএফ ফেলের যে কী যন্ত্রণা, মনে হতো খুব কাছের কেউ মারা গেলে যেরকম কষ্ট হয় সেরকম হতো। যেই সময়টায় আইভিএফ ফেলিওরের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, সেটা যে আমার জীবনের কত কঠিন পরিস্থিতি ছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় মিছরিকে একা হাতে সামলে সংসার সামলানোটাও অনেক সহজ, ওই কঠিন পরিস্থিতিটা আরও কঠিন ছিল এখনকার সময়ের থেকে। তখন আমি সারাক্ষণ হতাশায় দিন কাটাতাম। মনে হতো আমার লাইফে আর কিছুই হবে না, আমি আর সন্তানের মুখ দেখতে পাবো না। অনেক বড় গল্প, অনেক বড় জার্নি, জানেন তো। আপনাদের সাথে আজকে একটু সেই গল্পটাই বলছি আমি। 3 বার আইভিএফ ফেলিওরের পরে যখন আমি সিদ্ধান্ত নিই যে না, আর করব না, তখন ডক্টরের পরামর্শ অনুযায়ী আরও একবার ট্রাই করলাম। জানতাম যে হবে না, কিন্তু তবুও ট্রাই করার পরে
4th টাইম মানে 4বারের বার আমি সাকসেসফুল হই, আমি কনসিভ করি। আর সেটা যে কি আনন্দের ছিল। তবে ততদিনে এত ট্রিটমেন্টের খরচ চালাতে চালাতে আমরা পুরোপুরি ব্যাংকরাপ্ট হয়ে যাই। মানে আমাদের ব্যাংকে আমাদের সঞ্চয়ে যা কিছু ছিল সবটা শেষ হয়ে যায়। বলতে পারেন যখন আমি কনসিভ করি ওই ভেলোর থেকে বাড়ি ফিরে আসি, তখন আমি আর আমার হাজব্যান্ড রীতিমতো লোন নিয়ে এবং ধার করে সেখান থেকে পুরোপুরি খালি হাতে বাড়ি আসি, শুধুমাত্র সাথে করে নিয়ে আসি একটা ছোট্ট প্রাণকে। এই একটা ট্রিটমেন্টে আমাদেরকে এমনভাবে ভিখারি করে দিল, মানে আমরা যে ফিরে আসছি তখন ওই কনসিভ করার পরে যে আনন্দটা, সেই আনন্দটাও আমরা উপভোগ করতে পারছি না। আসলে হাতটা পুরোপুরি খালি ছিল। তখন তো ভীষণ চিন্তায় পড়েছিলাম যে কিভাবে আমার এই প্রেগনেন্সি জার্নির খরচ চালাবো আর কিভাবে ডেলিভারির চার্জ জোগাড় করব। তবে সময়ের সাথে সাথে সেই কঠিন পরিস্থিতি ভগবানের আশীর্বাদে আমরা পার করে এসেছি। আমার বিবাহিত জীবনের 10টা বছর যে কত রকম কষ্ট আমি করেছি, এখনও টুকটাক কষ্ট করে আসছি, তবে আগেকার কষ্টগুলোর মতন নয়। এখন মিছরিকে নিয়ে একটু হলেও এই যে সারাদিন পরিশ্রম করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, সারাদিন এই সংসার আর মিছরিকে সামলে আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়ি, তবুও কি বলুন তো, সেই আগেকার যে হতাশাগ্রস্ত জীবন সেটা কিন্তু এখন আর নেই। আমরা তো মধ্যবিত্ত পরিবারের অন্তর্গত। আমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি দুটো বাড়ি কিন্তু মধ্যবিত্ত পরিবার। তো এই মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত ব্যয়বহুল ট্রিটমেন্ট চালানো যে কতটা কষ্টকর সেটা আমরা বুঝতে পেরেছি। তবে কি বলুন তো, এখন ওই যেভাবেই হোক, মানে লোন নিয়ে আমরা যে এই উপরে ঘর করেছি, আমার একটা নতুন সংসার হয়েছে এবং সংসারটাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন আমি ভীষণ সুখী, এখন বেশ শান্তিতে আছি। হ্যাঁ, আর্থিক দিক থেকে খুব বেশি স্টেবল আমরা নই। যেটুকু দেখছেন করা হয়েছে, মানে যেটুকু উপরে ঘরের জন্য করা হয়েছে সবটাই কিন্তু লোন নিয়ে করা হয়েছে। আস্তে আস্তে লোনটা শোধ করব। তবে স্বপ্ন দেখতে তো দোষ নেই, আস্তে আস্তে সব ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব। সংসারটা তো এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, বাকি যেটুকু আছে আস্তে আস্তে গুছিয়ে নেব আর আপনাদের সাথে সমস্ত কিছু এইভাবেই শেয়ার করতে থাকব। প্রত্যেক দিন তো আপনাদের সাথে একটা সুন্দর সংসারের গল্প করি, তবে এই সুন্দর সংসারটাকে সাজাতে গিয়ে গোছাতে গিয়ে যে কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যেকেরই জীবনে কিন্তু কঠিন পরিস্থিতি বা ভালো সময় চিরকাল থাকে না, সময় পাল্টায়। কঠিন পরিস্থিতি পাল্টে একদিন ভালো সময় আসে, আবার ভালো সময় থেকেও কিন্তু খারাপ সময় হয়, তাই কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে সংসারে যাবতীয় যা কাজ ছিল সবটা প্রায় শেষের দিকে। আজকে বেশিরভাগটাই আমি সারাদিন ক্লিনিং করেছি, মানে ঘর, রান্নাঘর সবটাই ক্লিনিং করলাম। আজকে বেসিনটাও ক্লিন করে নিলাম। আর প্রত্যেক দিন এভাবে অল্প অল্প করে ক্লিনিং করি বলেই না আমার ঘর বাড়িতে কোথাও কোনো সময় ময়লা নোংরা থাকে না। আর যখনই কেউ আসে আমাদের বাড়িতে, আমার শাশুড়ি মা তাদেরকে উপরে নিয়ে আসেন দেখাতে যে আমাদের নতুন ঘর হয়েছে, তখন যেই আসুক না কেন সত্যি কথা বলতে সবাই ভীষণ প্রশংসা করে যে বাচ্চা সামলেও আমি 4-5টা ঘর বাড়ি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছি। আর এটা শুনলেই না মনটা মুগ্ধ হয়ে যায়, মনে হয় সবসময় এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর সকালবেলা তো আমি ওই দিকের ঘর আর বারান্দাটা মুছেই নিয়েছি, এখন শুধু এই রান্নাঘরটা আর সামনের বারান্দাটা মুছছি। তার কারণ রান্নার পরে এই জায়গাটা না একটু তেল চিটচিটে হয়ে যায়, যে কারণে সকালবেলা মুছলেও রান্নার পরে একবার মুছতেই হয়, তাই সকালের দিকটা আমি আর মুছিনি, এখন মুছে নিচ্ছি। আর আমার রান্নাঘরে চিমনি কিনবো বলে এই আশাতে সামনাসামনি করে কোনো জানালা রাখা হয়নি, যেই কারণে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে ওই মধ্যবিত্ত পরিবারে কোনো একটা নতুন দামি জিনিস কিনতে গেলে অনেকটা কষ্টের সম্মুখীন হতে হয়, তখন ভেবেচিন্তে যদি একটা জানালা রাখতাম তাহলে ভালো হতো। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।